আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত এমনিতে। আজকে আমাদের ভিডিওর টপিক হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন প্লেলিস্ট সিরিজের ফার্স্ট ভিডিও হতে চলেছে। আজকের ভিডিওর মাধ্যমে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন স্টার্ট করতে যাচ্ছি। বা ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে ডেফিনেশনটা হচ্ছে অ্যান ইকুয়েশন দ্যাট ইনভলভস ডেরিভেটিভ ইজ কল্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন। একটা ইকুয়েশনের মধ্যে যদি কোনো ডেরিভেটিভ থাকে সেটা হতে পারে যে dy/dx বা dz/dx, সেটা যদি ইনভলভ থাকে তাহলে সেটাকে ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হবে। এখন ডিফারেনশিয়াল ইকুয়েশনের আবার ২ টা টাইপ আছে। একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আর একটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আজকের ভিডিওর মাধ্যমে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন শুরু করতে যাচ্ছি। আমরা যদি এই ২ টার মধ্যে যে ডিফারেন্সটা বুঝতে চাই তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে। যেমন হতে পারে x এবং y। এবং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে ২ বা ২ এর অধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে এবং একটা ফাংশন ওই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর নির্ভর করে। যেমন আমরা যদি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা কমন উদাহরণ দেখতে চাই তাহলে আমাদের এমন হতে পারে যে dy by dx equals to x by y। এটা বলা যায় যে একদম সিম্পলিস্টিক যে উদাহরণটা হতে পারে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের, এটা হতে পারে। যেমন এটা dy/dx, এখানে y-টা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং x-টা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কিন্তু পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা একটু দেখতে ভিন্ন হবে। যেমন আমি যদি বলি যে u একটা ফাংশন যেটা হচ্ছে x এবং t এর উপর নির্ভরশীল আলাদাভাবে, এবং এক্ষেত্রে x এবং t দুইটাই একদম ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এটার আরেকটা দেখতে এমন হতে পারে del স্কয়ার u ডিভাইডেড বাই del x স্কয়ার ইকুয়ালস টু 1/k del u বাই del t। এটা আমাদের একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা এক্সাম্পল আমরা নিতে পারি। এটা আসলে একদিক দিয়ে ওয়ান ডাইমেনশনাল হিট ইকুয়েশনও বলা যায়। আমরা আপাতত সেদিকে না গিয়ে যেটা আমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে আমরা পার্থক্য বুঝতে পারছি আশা করি। এখন যেটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা স্টার্ট করার আগে আমাদের কিছু এই বিষয়টা জেনে থাকা দরকার যে এর অর্ডার, ডিগ্রি এবং লিনিয়ার বা নন লিনিয়ার বলতে আসলে কি বোঝায়। তা অর্ডার বলতে বোঝায় যে দ্য অর্ডার অফ দ্য হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ ইজ কল্ড দ্য অর্ডার অফ দ্য ইকুয়েশন। অর্থাৎ ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে হাইয়েস্ট অর্ডারের ডেরিভেটিভ। যেমন এখানে যদি আমি বলি যে y ডাবল ডেরিভেটিভ প্লাস y সিঙ্গেল ডেরিভেটিভ প্লাস y ইকুয়ালস টু 0, এটা আমাদের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে আমাদের এইটার অর্ডার বলতে বোঝাচ্ছে কতবার আসলে ডিফারেন্সিয়েশন করা হয়েছে। ধরে নিই আমি ইতিমধ্যে বলেছি যে ওয়াইটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হয়তো আমাদের এখানে একটা ইকুয়েশন এমন ছিল যে y ইকুয়ালস টু 2x প্লাস 3। এখন এখানে আমাদের এই যে ফাংশনটাকে এই এই y এর যে ফাংশন সেটাকে আমাদের একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে আর এখানে ২ বার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। অর্থাৎ সামগ্রিকভাবে এই ইকুয়েশনটাতে আমরা যদি লক্ষ্য করি এটার যে মানে ম্যাক্সিমাম হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ সেটা হচ্ছে ২। অর্থাৎ এই ২ হলো এই ইকুয়েশনটার অর্ডার। আর ডিগ্রি বলতে কি বোঝায় আমরা দেখতে পাবো যে দ্য পাওয়ার অফ দ্য হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ ইজ কল্ড দ্য ডিগ্রি অফ দ্য ইকুয়েশন। এখানে বলতে বোঝাচ্ছে যে আমাদের প্রথমে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি দেওয়া থাকে, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন ধরে নিই এইটা, এর মধ্যে আমাদের বাছাই করে নিতে হবে যে এর যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ যে এলিমেন্টটা সেটা কোনটা। আমরা খুব সহজে বুঝতে পারবো এটাই আমাদের হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ। এর যে পাওয়ার সেটা আমরা যদি এই ইকুয়েশন আপাতত লক্ষ্য করি সেটা হবে 1। তাহলে এই টোটাল ইকুয়েশনটার যে আমাদের ডিগ্রি হবে সেটা হবে 1। এমনকি যদি আমাদের এর লোয়ার অর্ডার ডেরিভেটিভে এর থেকে বেশি পাওয়ারেরও থেকে থাকে, ধরে নেই যে y ফার্স্ট ডেরিভেটিভের ক্ষেত্রে এর পাওয়ারটা আছে 3, তাহলেও সেক্ষেত্রে আমাদের যে ইকুয়েশনটার ডিগ্রি হবে সেটা হবে হচ্ছে এই যে 1।
অর্থাৎ ডিগ্রি ডিটারমাইন করতে হলে আমাদের সবসময় হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভটার দিকে লক্ষ্য রাখতে হবে। এরপরে আমাদের যে বিষয়টা লক্ষ্য করা উচিত সেটা হচ্ছে লিনিয়ার কিনা। এ বা একটা ইকুয়েশন লিনিয়ার বা নন লিনিয়ার কিভাবে আমরা আইডেন্টিফাই করব? তাহলে আমরা যদি ডেফিনিশনটা লক্ষ্য করি, a differential equation not involving any product of dependent variables, its derivatives or any transcendental function of dependent variables is called linear. এক্ষেত্রে যেটা আমরা বোঝাচ্ছে, আমি ১ম এই বলে নিয়েছিলাম যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। এক্ষেত্রে আমাদের y টা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ x এর মানের পরিবর্তনের সাথে y এর মান পরিবর্তন হচ্ছে। এখন আমরা যদি লক্ষ্য করি যে এই লাইনগুলোকে ডাইসেক্ট করার চেষ্টা করি, তো ১ম এ লেখা আছে যে প্রোডাক্ট অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, অর্থাৎ কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনের যদি মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y এর পাওয়ার যদি ১ এর অধিক হয়, অর্থাৎ y স্কয়ার উপস্থিত থাকে সেই ইকুয়েশনের মধ্যে, সেটা আমাদের লিনিয়ার হবে না। একই সাথে যদি এর ডেরিভেটিভেরও কোনো পাওয়ার থেকে থাকে, সেক্ষেত্রেও আমাদের লিনিয়ার হবে না। এবং শুধু তাই নয়, এখন যদি y dy dx আকারেও থাকে, অর্থাৎ অ্যা এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং এর ডেরিভেটিভটা যদি মাল্টিপল অবস্থায় থাকে, তাহলেও আমাদের সেক্ষেত্রে সেটা লিনিয়ার হবে না। এবং আরেকটি যে বিষয়টা এখানে লক্ষ্য রাখতে হবে, আমাদের বলা আছে ট্রান্সেনডেন্টাল ফাংশন। সহজ ভাষায় ট্রান্সেনডেন্টাল ফাংশন বলতে আমরা সেই ফাংশনগুলাকেই বুঝি যেগুলা আমাদের যেমন লগারিদমিক ফাংশন, যেমন ln y বা sin y বা এক্সপোনেনশিয়াল ফাংশন যেগুলো আছে, এই রকমের কোনো ফাংশন যদি আমাদের ইকুয়েশনের মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের লিনিয়ার হবে না। ln x থাকতে পারে, এমনকি sin x ও থাকতে পারে, e⁻x থাকতে পারে। কিন্তু আমরা সবসময় কনসিডার করব ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটার ক্ষেত্রে। এ এক্ষে এইগুলার যদি উপস্থিতি থাকে অবশ্যই তাহলে আমাদের যে ইকুয়েশনটা সেটা আমাদের লিনিয়ার হচ্ছে না। কিন্তু এটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের লিনিয়ার হচ্ছে। আশা করি আমাদের এ পর্যন্ত যে অর্ডার এবং ডিগ্রি এবং লিনিয়ারিটি সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা রয়েছে। আমরা যদি এই বেশ কয়েকটা এক্সাম্পল থেকে আমাদের ধারণাটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো যেরকম এই ইকুয়েশনটার ক্ষেত্রে আমাদের অর্ডারটা যদি আমরা লক্ষ্য করি, এই ইকুয়েশনটার যেটা হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ সেটা হচ্ছে 2। তার মানে এর অর্ডার হচ্ছে 2 এবং এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের উপর যে ডিগ্রিটা রয়েছে সেটা হচ্ছে 1। তাহলে এর ডিগ্রি 1 এবং এটা কি লিনিয়ার? না, এটা লিনিয়ার হতে পারে না, কারণ এখানে একটা ট্রান্সেনডেন্টাল বা ট্রাইগোনোমেট্রিক ফাংশন রয়েছে, তাই এটা লিনিয়ার হওয়ার সম্ভাবনা নেই। তাহলে এটা লিনিয়ার না। এবং এক্ষেত্রে এটার অর্ডার 3 এবং এটার ডিগ্রি 1 এবং এটা লিনিয়ার না, কারণ ln y রয়েছে, বা বলা যায় যে y ln y গুণ অবস্থায় রয়েছে। এটা যেভাবে ইচ্ছা আমরা বলতে পারি। এবং এই ইকুয়েশনটার ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, এটার y এর পাওয়ার স্কয়ার আকারে থাকলেও আমাদের দেখতে হবে, আইডেন্টিফাই করতে হবে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কোনটা। এখানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভটা হচ্ছে 1। তাই এটার অর্ডারও 1 এবং এটার ডিগ্রিটাও যেহেতু এটার পাওয়ার আমার 1 আছে, সেহেতু ডিগ্রিটা 1 এবং এটা লিনিয়ার কিনা, এটাও লিনিয়ার না, কারণ আমাদের y স্কয়ার আছে। এরপরে উদাহরণটা যদি আমরা লক্ষ্য করি, এটারও আমাদের অর্ডার 2 এবং এটা নন লিনিয়ার এবং এটার ডিগ্রিও আমাদের 1। সেই সাথে আমরা যদি পরের এক্সাম্পলে আসি, এক্ষেত্রে আমাদের অর্ডার 2 আর ডিগ্রি 1 এবং সেই সাথে আমাদের এটা কি লিনিয়ার? হ্যাঁ, এটা লিনিয়ার। কারণ আমাদের এখানে কোনো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলা গুণ অবস্থায় নেই। এমনকি এর পাওয়ার 2 বা 2 এর অধিক নয়। এখানে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এর উপর স্কয়ার আছে, সেটা দিয়ে আসলে লিনিয়ারিটিতে ইফেক্ট ফেলবে না। এবং এর পরেরটায় যদি আমরা লক্ষ্য করি, এক্ষেত্রে আমাদের অর্ডার 2, অর্থাৎ শুধু আমাদের এই এলিমেন্টটাতে লক্ষ্য রাখলেই হবে এবং সেই সাথে এটার যে ডিগ্রি সেটা হচ্ছে 1 এবং এটার যেহেতু ডেরিভেটিভে কিউব আছে, অর্থাৎ এক্ষেত্রেও আমাদের এটা লিনিয়ার হবে না। আশা করি আমাদের এই পর্যন্ত এই বেসিক ধারণাগুলো আমাদের ক্লিয়ার রয়েছে। এরপর আমরা যে বিষয়টা নিয়ে আমরা আশা করি জানতে চাবো সেটা হচ্ছে জেনারেল সলিউশন।
এম এখন একটা জেনারেল সলিউশন বলতে কি বোঝানো হয়? আমরা যদি ১ম এই আগে বুকিশ যে ডেফিনিশন সেটাতে না গিয়ে যদি আগে ইকুয়েশনটার একটা লক্ষ্য করি যেরকম আমাদের একটু আগে যেটা দেখেছিলাম y ডাবল ডেরিভেটিভ y ফার্স্ট ডেরিভেটিভ প্লাস y ইকুয়ালস টু 0 আমাদের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন রয়েছে। এখন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন আমরা তখন পাবো যখন এই ইকুয়েশনটা থেকে আমরা যে ডেরিভেটিভ টার্মগুলাকে রিমুভ করে ফেলে একদম সব y এর একটা ভ্যালু প্রকাশ করব। সেটা হয়তো এমন হতে পারে যে একটা ফাংশন যেটা x এর একটা ফাংশনের সাপেক্ষে আমরা একটা এবং আর হয়তো এর সাথে কিছু থাকবে। এখন এই ইকুয়েশনটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা ডাবল ডেরিভেটিভ করতে আছে মানে করা আছে। এখন এই ডাবল ডেরিভেটিভের বিপরীতটা অর্থাৎ অ্যান্টি ডেরিভেটিভ বা সহজ ভাষায় যেটাকে আমরা বলি ইন্টিগ্রেশন করতে হলে আমরা যেহেতু ২ বার এটা ডেরিভেটিভ করা আছে, এটাকে ইন্টিগ্রেশন করতে গেলেও আমাদের ২ বার ইন্টিগ্রেশন করতে হবে। আর আমরা জানি এক্ষেত্রে যেহেতু আমরা ইনডেফিনিট ইন্টিগ্রালে আশ্রয় নিচ্ছি, সেহেতু এক্ষেত্রে আমাদের এখানে মানে যতবার ইন্টিগ্রেশন করব ঠিক ততবারটা কনস্ট্যান্ট আমাদের যে সলিউশনের মধ্যে উপস্থিত হবে। যেমন আমরা স্বাভাবিকভাবেই জানি যে ধরি আমি y আমাদের ছিল আমাদের dy বাই অর্থাৎ আমাদের যে এই ইকুয়েশনটা যদি আমরা লক্ষ্য করি যে dy বাই dx ইকুয়ালস টু x বাই y আছে। তাহলে আমরা যদি এই ইকুয়েশনটা dy বাই dx এবং x বাই y আছে এই ইকুয়েশনটার যদি আমরা সলভ করতে নেই অর্থাৎ y টাকে আমরা লেফট সাইডে পাঠিয়ে দিব। তার মানে y dy ইকুয়ালস টু x dx। এভাবে আমরা এই যে ভেরিয়েবল গুলাকে তাদের অপারেটরের সাথে সেপারেট করে লিখলাম এবং এক্ষেত্রে যদি আমরা ইন্টিগ্রেশন করি তার মানে আমাদের যে জিনিসটা আসবে এক্ষেত্রে y কে ইন্টিগ্রেট করলে আমাদের y স্কয়ার ডিভাইডেড বাই 2 আসবে এবং x কে ইন্টিগ্রেট করলে x স্কয়ার ডিভাইডেড বাই 2 আসবে এবং সেই সাথে আমাদের একটা কনস্ট্যান্টও লিখতে হবে। এটা বাই কনভেনশন যে আমাদের যেহেতু ইনডেফিনিট ইন্টিগ্রাল করতেছি সেহেতু আমাদের এখানে একটা কনস্ট্যান্ট নিতে হবে। এক্ষেত্রে আমাদের একবার ইন্টিগ্রেট করতে হয়েছে সেহেতু আমাদের একবারই যে একটা কনস্ট্যান্ট এসেছে। এখন যদি আমাদের এই ইকুয়েশনটার ক্ষেত্রে যদি আমরা এই সেম প্রসেসে করতে যাই বা সলভ করি জেনারেল সলিউশনটা বের করি সেক্ষেত্রে আমাদের কমপক্ষে হলে ২ বার ইন্টিগ্রেট করতে হবে এবং যেহেতু আমরা ২ বার ইন্টিগ্রেট করতেছি আমাদের ২ টা আরবিট্রারি কনস্ট্যান্ট আসবে। অর্থাৎ আমরা যদি n বার একটা n অর্ডারের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশন নির্ণয় করি অর্থাৎ এর জেনারেল সলিউশনটাও n নাম্বার অফ আরবিট্রারি কনস্ট্যান্টকে ক্যারি করবে। তাহলে আমাদের এবার এই যে ডেফিনিশন সেটা যদি লক্ষ্য করি যে a solution obtained from n order differential equation contains n arbitrary values is called general solution। অর্থাৎ একই কথাই আমি যেটা বললাম ওটাই বলা হয়েছে। আর পার্টিকুলার সলিউশন বলতে আসলে কি বোঝাচ্ছি যে পার্টিকুলার সলিউশনটা আসলে আমরা জেনারেল সলিউশন থেকেই ডিরাইভ করব। আমরা যেকোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা জেনারেল সলিউশন বের করব। জেনারেল সলিউশন বের করার পর আমরা ওর উপর কিছু সাপ্লিমেন্টারি কন্ডিশন এপ্লাই করব ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মাধ্যমে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর। অর্থাৎ যেমন আমরা এটার যে একটা সলিউশন ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা সলভ করলে হয়তো আমরা ২ টা আরবিট্রারি কনস্ট্যান্ট সহ একটা জেনারেল সলিউশন পাবো। এখন সেই সলিউশনটা দেখতে অনেকটা এমন হবে হয়তো এরকম বা আমাদের যেহেতু আপাতত এটা একটু বলতে গেলে কমপ্লেক্স হয়ে যায়। আমরা আপাতত এটা এই ইকুয়েশনটাকে এইভাবে ধরে নেই এবং হয়তো এটার সলিউশন দেখতে অনেকটা এমন হবে c টু দি পাওয়ার ex এখানে হয়তো একটা কনস্ট্যান্ট থাকবে mx প্লাস c ইনটু e টু দি পাওয়ার m2x। আপাতত এটা কিভাবে আসলো এটা নিয়ে আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমরা হচ্ছে জাস্ট বোঝাতে চাচ্ছি যে এখানে C1 এবং C2 হয়তো আমাদের একটা সলিউশন আসবে। এভাবে C1 এবং C2 ২ টা আরবিট্রারি কনস্ট্যান্ট এর মাধ্যমে যেহেতু এটা সেকেন্ড অর্ডারের আছে এবং এক্ষেত্রে আমরা ২ ভাবে এর যে একটা পার্টিকুলার স্পেসিফিক সলিউশনে যাব। এটা তো আমাদের যেকোনো সলিউশন হতে পারে আমাদের C1 এবং C2 এর মানের চেঞ্জের মাধ্যমে। এখন আমরা হয়তো এর উপর কিছু ইনিশিয়াল কন্ডিশন এপ্লাই করব। y 0 তে হয়তো এর ভ্যালু এমন আছে যে 1 আসবে এবং y
ফার্স্ট ডেরিভেটিভ এর ক্ষেত্রে যদি x এর ভ্যালু 0 বসাই এর ভ্যালু হয়তো আসছে 3। এখন এই ২ টার ভ্যালু আমরা এখানে ইকুয়েশনে ইনপুট করার মাধ্যমে আমাদের C1 এবং C2 এর ২ টা ইকুয়েশন পাবো। ২ টা ইকুয়েশন সলভ করার মাধ্যমে C1 এবং C2 এর ২ টা ভ্যালু পাবো। যেটার মাধ্যমে আমরা একটা পার্টিকুলার সলিউশনে পৌঁছাতে পারবো। এক্ষেত্রে যেহেতু x এর একদম ইনিশিয়াল পয়েন্টে ভ্যালু দেওয়া আছে সেহেতু আপাতত আমরা এটা এইভাবেই ধরে নিতে পারি যে এটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। আর এটা যেকোনো একটা র‍্যান্ডম পয়েন্টে যদি দেওয়া থাকে যে একটা আছে যে y 0 পয়েন্টে আরেকটা হচ্ছে y ডেরিভেটিভ এর ভ্যালু দেওয়া আছে হয়তো 4 পয়েন্টে যে 3 বা হয়তো অন্য কিছু, যেকোনো কিছু একটা। তাহলে এক্ষেত্রে যেটা হবে আমাদের যেকোনো ২ টা পয়েন্টে x এর ভ্যালুর উপর ভিত্তি করে y এর ২ টা ভ্যালু দেওয়া আছে। এক্ষেত্রে আমাদের যে সলিউশনটা বা প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে বাউন্ডারি ভ্যালু প্রবলেম। এখন আমি আপাতত এইটা নিয়ে বেশি দূর আগাতে চাচ্ছি না। কারণ সামনে আমাদের বেশ কিছু ম্যাথ করতে নিয়ে আমরা অটোমেটিক্যালি এইটা সম্পর্কে যথেষ্ট ধারণা অর্জন করব। এখন আমার যদি নিউমেরিক্যালস এর দিকে ধীরে, ধীরে আগানোর চেষ্টা করি তাহলে আমাদের বেশ কিছু স্ট্যান্ডার্ড ফর্মের সাথে তুলনা করে আমাদের আসলে ম্যাথগুলো আমরা সলভ করব। এক্ষেত্রে আমাদের ১ম এই যদি বলতে গেলে সবচেয়ে ইজিয়েস্ট যে ফর্মটা আছে যে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হয়তো একদম সেপারেবল অবস্থায় আছে। সেপারেবল অবস্থায় বলতে বোঝাচ্ছি যে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আ কে আমরা সম্পূর্ণভাবে সেপারেট করতে পারবো। যেরকম x এর যে টার্মগুলো আছে সেটাকে আমরা dx এর সাথে এবং dy এর যে টার্মগুলো আছে মানে dy এর সাথে আমরা y এর টার্মগুলাকে আলাদা করে আমরা সেপারেট করে ফেলতে পারবো খুব সহজেই। আমাদের এক্সট্রা কোনো দেখা যাচ্ছে যে কাজ করতে হবে না। তাহলে যেমন আমরা যদি এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম ধরে নেই, এখন এক্ষেত্রে যেরকম আপাতত আমাদের এমন আছে যে এখানে একটা x এর ফাংশন আছে, y এর ফাংশন আছে, এখানে dx আছে। আবার এখানে x এর ফাংশন, y এর ফাংশন, dy। কিন্তু আমরা যদি একটু এটাকে ম্যানিপুলেট করি তাহলে আমাদের দেখতে অনেকটা এমন হবে যে fx gy dx এবং মাইনাস fx gy dy ইকুয়ালস টু 0। এখন আমরা যদি এটাকে লেফট সাইডে নিয়ে যাই এবং এই y এর সম্বলিত টার্মকে রাইট সাইডে নিয়ে আসি তাহলে আমাদের দেখতে অনেকটা এমন হচ্ছে fx divided by fx equals into dx equals to minus gy divided by gy into dy। বা এটাকে আমরা এভাবে লিখতে পারি যে fx by fx dx minus gy gy। অর্থাৎ আমরা এই যে প্রবলেমটাকে dx এবং dy কে তাদের রেসপেক্টেড যে ভ্যারিয়েবলের সাথে আমরা এটাকে সেপারেট করতে পারতেছি। সেহেতু এই ফর্মটাকে বলা হয় সেপারেবল। এখন এটাতে আমরা যদি কিছু প্রবলেম লক্ষ্য করি, এখানে আমাদের কিছু প্রবলেম যদি আমরা লক্ষ্য করতে চাই, আমরা এখন এই ২ টা প্রবলেম আমরা সলভ করব। এই ইকুয়েশনটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা এই ক্ষেত্রে x এবং y টার্মগুলাকে সম্পূর্ণভাবে সেপারেট করতে পারছি। যেমন এর পরবর্তীতে আমরা যে স্টেপে যাব যে 2x স্কয়ার y কিউব dx ইকুয়ালস টু 5xy স্কয়ার dy। এরপরে আমরা যাব টাকে এই পাশে পাঠিয়ে দেব এবং y কিউবটাকে রাইট সাইডে নিয়ে যাব। তাহলে আমাদের 2x স্কয়ার ডিভাইডেড বাই x dx ইকুয়ালস টু 5y স্কয়ার dy ডিভাইডেড বাই y কিউব। এক্ষেত্রে আমাদের আসছে 2x dx ইকুয়ালস টু 1 বাই y dy। এবং আমরা যদি একে ইন্টিগ্রেট করি বোথ সাইডে, তাহলে আমরা দেখতে পাবো অনেকটা বলতে গেলে একে লেফট সাইডকে ইন্টিগ্রেট করলে আমাদের আসছে এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2 আর 2 কেটে যাবে, তাহলে শুধু এক্স স্কয়ার থাকবে। সেই সাথে আমরা এই পাশে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট নিয়ে নেই প্লাস ইকুয়ালস টু 5 এবং ফর্মুলা অনুসারে ln y।
তাহলে আমাদের এটাই বলতে গেলে যে জেনারেল সলিউশনটা অর্থাৎ জেনারেল সলিউশন বলতে বোঝাচ্ছে যে আমাদের আর কোনো ডেরিভেটিভ টার্ম ইনভলভ থাকবে না সেই সলিউশনটার মধ্যে x² + c। অর্থাৎ আমরা যদি খেয়াল করি যে এটা ফার্স্ট অর্ডারের ছিল এবং একবার আমাদের ইন্টিগ্রেট করতে হয়েছে, সেহেতু আমাদের স্বাভাবিকভাবে মাত্র একটা কনস্ট্যান্ট এখানে আমরা পেয়েছি। এর পরবর্তীতে পরের প্রবলেমটার দিকে আমরা যদি তাকাই, প্রবলেম 2 সেপারেবলের ক্ষেত্রে, সেহেতু আমরা এটাকেও সেপারেট করতে পারবো যে xy dy ইকুয়ালস টু, এখানে তো আমরা ডিরেক্ট এই x-টাকে রাইট সাইডে নিয়ে যাব এবং এই y সংবলিত যে পদটা আছে সেটাকে লেফট সাইডে নিয়ে আসবো। এক্ষেত্রে আমাদের যেটা হবে y/y + 1 dy equals to 1 - x divided by x dx। এবং এর পরবর্তীতে আমরা ইন্টিগ্রেশনের সুবিধার্থে y + 1 -1 ধরে নিব। মানে একটু এক্ষেত্রে আমাদের ম্যানিপুলেট করতে হবে যে নিউমারেটরটাকে, তাহলে খুব সহজে আমাদের যে কাঙ্ক্ষিত ফর্মুলাটা আছে ইন্টিগ্রেশনের সেটা আমরা প্রয়োগ করতে পারবো। এবং এক্ষেত্রে 1/x - 1 dx এবং এখানে হবে হচ্ছে 1 - 1 divided by y + 1 dy equals to 1/x - 1 dx। এবং আমরা যদি বোথ সাইডে ইন্টিগ্রেশন করে দেই, তাহলে আমাদের এই পাশে আসবে y - ln y + 1 equals to এবং 1 ln x - x + c। আমরা এখানেই সমাপ্ত করে দিতে পারি, বা একটু যদি গুছিয়ে লিখতে চাই, যেমন আমাদের এরকম আসতে পারে যে বা আমাদের এটুকুই যথেষ্ট। এখানে যদি আমরা আরেকটু গোছানোর চেষ্টা করি যে লনটাকে রাইট সাইডে নিয়ে যেয়ে এখানে যেহেতু মাইনাস আছে, রাইট সাইডে নিয়ে যেয়ে প্লাস হয়ে যাবে, সেহেতু গুণ হয়ে যাবে। মানে ln x * y + 1 আর -x - y এরকম একটা টার্ম থাকবে। দরকার নেই, এই পর্যন্তই এনাফ। এর পরবর্তীতে আমরা যে বিষয়টা একটু বিষয়টা জেনে রাখা দরকার, সেটা হচ্ছে হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের আসলে ডেফিনিশনটা ফার্স্ট অর্ডার এবং হায়ার অর্ডারের ক্ষেত্রে একটু ভিন্ন। এবং ফার্স্ট অর্ডারের যে ডেফিনিশনটা সেটা অনেকটা আমাদের স্বাভাবিক যে অ্যালজেব্রার ক্ষেত্রে যে পাওয়ার যদি সেম হয় প্রত্যেকটা এলিমেন্টের, তাহলেই সেটা হোমোজেনিয়াস হবে। সেম অনেকটা ঐরকমই। হায়ার অর্ডারের ক্ষেত্রে ভিন্ন। যখন আমরা হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনে যাব, তখন আমরা ওই বিষয়টা নিয়ে জানতে পারবো। এখন আমাদের আইডিয়াল ফর্ম অফ ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা একটু যদি আমরা লক্ষ্য করি, যে আমাদের এই যে এখানে যে এই ইকুয়েশনটার যে একটা স্ট্যান্ডার্ড ফর্ম দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের আইডিয়াল ফর্ম অফ ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে mxy মানে m ফাংশন অফ xy ইন্টু dx প্লাস n ফাংশন অফ xy এবং dy ইকুয়ালস টু 0। অর্থাৎ এটা আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম। এখন আমি স্ট্যান্ডার্ড ফর্মের যেটা বলবো যে আমাদের ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে কখন হোমোজেনাস হবে, যেটা যে ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ কল্ড হোমোজেনিয়াস ইকুয়েশন, হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন if function m and n are of same degree। আমরা যদি এই ইকুয়েশনটার দিকে লক্ষ্য করি এবং আইডিয়াল ফর্মের সাথে তুলনা করতে চাই, তাহলে আমরা দেখতে পাবো যে এই 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 অংশটাকে আমাদের m কে রিপ্রেজেন্ট করছে এবং এই অংশটা আমাদের n কে রিপ্রেজেন্ট করছে। এবং এগুলার যদি আমরা ডিগ্রিটা লক্ষ্য করি, যে এটার ডিগ্রি আমাদের 3, এটার ডিগ্রিও আমাদের 3, অর্থাৎ যে আমাদের n এবং m এর যে ডিগ্রিটা সেটা হচ্ছে আমাদের 3 আছে, অর্থাৎ ইকুয়াল হোমোজেনিয়াস এগুলা। এবং পরেরটার ক্ষেত্রে এটারও যেটা আমাদের ডিগ্রি 2 আছে এবং এই ক্ষেত্রেও আমাদের ডিগ্রি 2 আছে, অর্থাৎ এটাও আমাদের হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। কিন্তু আমরা যদি লক্ষ্য করি এই নিচেরটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে আমাদের পাওয়ার বা ডিগ্রি সেটা হচ্ছে 2 এবং রাইট যে n টার্মটা ছিল, n ফাংশন, সেটার ডিগ্রি হচ্ছে 3, অর্থাৎ এটা নন হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে। আপাতত এইটুকু ধারণা থাকলেই হবে। আমাদের এখন যেটা প্রয়োজন, ইনসেপারেবল এর বেশ কিছু ম্যাথ করা দরকার। যেমন এক্ষেত্রে আমাদের ইনসেপারেবল এর ক্ষেত্রে
সেপারেবল থেকে যে পার্থক্য সেটাই হচ্ছে যে এম এখানে আমাদের x এবং y টার্মগুলাকে আমরা যেহেতু সেপারেট করতে পারছিলাম, সেহেতু আমাদের ওটা সেপারেবল ছিল। আর এটা সেপারেট করতে পারছি না, সেহেতু ইনসেপারেবল। এখন এটার ক্ষেত্রে আমাদের সমাধানের ক্ষেত্রে একটা যেটা কাজ করতে হবে বা এই যে চ্যাপ্টারের ম্যাক্সিমাম ম্যাথেই আমরা ১ম এ একটা আইডিয়াল ফর্ম দেখব, এরপরে আইডিয়াল ফর্মের যে এক্সেপশন সেটা দেখব। এবং সেই এক্সেপশনটাকে আমরা আইডিয়াল ফর্মে আগে কনভার্ট করব এবং সেটার মাধ্যমে আমরা সলিউশনটাকে ডিরাইভ করব। এখন এক্ষেত্রে আমাদের এখানে একটা বলা যায় যে একটা কন্ডিশন দেওয়া আছে। আমরা এটাকে বাউন্ডারি ভ্যালু কন্ডিশন বলতে পারি। এখন তার আগে আমাদের যেটা বলতে হবে যে সেপারেবল থেকে মানে ইনসেপারেবল থেকে সেপারেবলে যদি আমরা নিতে চাই, তাহলে আমাদের এই যে কনভার্সনটা করতে চাই, তাহলে আমাদের এই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে একটা রিলেশন হিসাবে বা একটা রিলেশন ধরে নিতে হবে যে y = vx। আমরা এটার একটা প্রুফ আছে। এটা আপাতত আমরা দেখছি না, ডিরেক্ট আমরা ম্যাথে যাচ্ছি। এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এটা আমাদের আসলে সেপারেট করে দেয় y, মানে যে ইনসেপারেবল যে ইকুয়েশনটাকে আছে সেটাকে আমাদের সেপারেটে কনভার্ট করে দেয়। আমরা যদি এই ম্যাথটা সমাধানের মাধ্যমে এই অঙ্কটা বুঝতে চাই, তাহলে দেখতে পাবো যে আম আমরা এক্ষেত্রে যেটা সুবিধা হবে যে যেহেতু আমরা y কে চেঞ্জ করব এবং y কে vx এর সাপেক্ষে রিপ্রেজেন্ট করব, সেহেতু আমাদের dy কেও চেঞ্জ করতে হবে। কারণ আমরা যদি y কে এখান থেকে রিমুভ করি এবং dy কে রেখে দেই, সেটা আমাদের ইররেলেভেন্ট হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের dy এর মাধ্যমে আমরা যদি করতে চাই যে dy/dx আকারে যদি লিখতে চাই যে dy/dx, অর্থাৎ আমরা dx এর সাপেক্ষে একে ডেরিভেটিভ করছি এবং সেই সাথে আমরা দেখতে পাবো v, ১ম আমরা এই x কে ডেরিভেটিভ করব, সেহেতু আমাদের 1 আসবে এবং বাকি আমাদের v টা আনচেঞ্জ থাকবে এবং x প্লাস সরি x dv/dx। আমরা এটাকে সহজভাবে লেখার জন্য y প্রাইম = v প্লাস x v প্রাইম দ্বারা প্রকাশ করছি। এখন আমরা যদি এই ভ্যালুগুলোকে রিপ্লেস করে দেই এই ইকুয়েশনের মধ্যে, তাহলে y স্কয়ারকে আমরা v স্কয়ার x স্কয়ার প্লাস x v, যেহেতু এখানে y রয়েছে সেহেতু হচ্ছে x vx অর্থাৎ x স্কয়ার v dx এবং মাইনাস x স্কয়ার, আমরা যেহেতু হচ্ছে এখানে dy/dx দ্বারা রিপ্লেস করব, সেহেতু আমাদের এবং dx কে প্রথমে একটা সাইডে নিয়ে নেওয়াই ভালো হবে। যেমন আমরা যদি এটাকে রাখি যে এটা ইকুয়ালস টু আসলে 0 হবে। হ্যাঁ, এবার যদি আমরা এটাকে সেপারেট করি, তাহলে আমাদের দেখতে অনেকটা এমন হবে যে y স্কয়ার প্লাস xy dx ইকুয়ালস টু x স্কয়ার dy এবং y স্কয়ার প্লাস xy x স্কয়ার dy/dx। এবং আমরা যদি এটাকে এবার ভ্যালুগুলোকে রিপ্লেস করি, তাহলে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। এখন y স্কয়ার তাহলে আসবে আমাদের x স্কয়ার প্লাস x স্কয়ার v স্কয়ার, আর এখানে আসবে x স্কয়ার v। শুধু আমরা ভ্যালুগুলোকে রিপ্লেস করেছি এবং dy/dx এর ভ্যালু আমরা এখান থেকে পেয়ে গিয়েছি, সেটা হচ্ছে v প্লাস x v প্রাইম। এখন x এরটা যদি আমরা ডিভাইড করে ফেলি, তাহলে আমাদের উপরে থাকছে v স্কয়ার v স্কয়ার প্লাস v ইকুয়ালস টু v প্লাস x v প্রাইম এবং এটা বাদ চলে যাচ্ছে আমাদের। সেই সাথে আমাদের এখানে আসছে v স্কয়ার ইকুয়ালস টু x এবং v প্রাইমকে যদি আমরা আবার রিপ্লেস করে দেই, তাহলে আমাদের আসবে dv/dx। অর্থাৎ আমাদের বলতে গেলে আবার এটা এখন সেপারেবল হয়ে গেল, অর্থাৎ b স্কয়ার বা বলতে গেলে আমরা এটাকে সেপারেট করে এভাবে লিখতে পারি যে dx কে আমরা লেফট সাইডে নিয়ে আসলাম এবং x কেও লেফট সাইডে নিয়ে আসলে 1/x হয়ে যাবে এবং v স্কয়ার রাইট সাইডে নিয়ে গেলে dv/v স্কয়ার হয়ে যাবে। এবার যদি যেহেতু আমাদের x টা dx এর কাছে চলে গিয়েছে এবং v টা dv এর কাছে চলে গিয়েছে, এবার আমরা খুব সহজেই ইন্টিগ্রেট করে ফেলতে পারবো। তাহলে আমাদের এখানে হবে ln x প্লাস c ইকুয়ালস টু আমাদের আসবে হচ্ছে মাইনাস
1/v। এখন আমরা v এর ভ্যালুটাকে আমাদের রিপ্লেস করে দিতে হবে, তাহলে এক্ষেত্রে আমাদের v এর যে ভ্যালুটা সেটা আসবে হচ্ছে ln x প্লাস c ইকুয়ালস টু মাইনাস, হ্যাঁ এক্ষেত্রে আমাদের যেটা আসবে v ইকুয়ালস টু যেহেতু y/x এবং সেটা উল্টে যাবে অর্থাৎ x/y, এটাই আমাদের বলতে গেলে জেনারেল সলিউশনটা। এবং হ্যাঁ, মোটামুটি ইনসেপারেবল আশা করি আমরা বুঝতে পারছি। এরপর আমরা যে বিষয়টাতে যাব সেটা হচ্ছে মানে আমাদের মেইন যেটা এটার ইনসেপারেবল ও সেপারেবলের মধ্যে মেইন যে বৈশিষ্ট্য হচ্ছে, যদি ইনসেপারেবল হয়ে থাকে আমরা সেটাকে সেপারেবল করব, এবং সেপারেবল করতে হলে সেটাকে y কে আমরা v ইনটু x দ্বারা রিপ্লেস করব। আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি। এর পরবর্তীতে আমরা যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, আমরা ইতিমধ্যে ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে আমরা হোমোজিনিয়াস বিষয়টা বুঝতে পেরেছি এবং লিনিয়ারটা তো আমরা ওভারঅলের উপরে বুঝতে পেরেছি। এখন আমাদের যে প্রবলেমটা আসছে, সেই প্রবলেমটার বলতে গেলে ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদের থাকবে, সেটা লিনিয়ার হবে কিন্তু হোমোজেনাস হবে না। হোমোজেনাস হবে না কারণ কি? হোমোজেনাসটা আমাদের আসলে হচ্ছে না একমাত্র এই যে C1 এবং C2 টার্মটার জন্য। মানে আমাদের এখানে ডিগ্রি 1 মানে পাওয়ার 1 কিন্তু এখানে চলে আসলে 0 হয়ে যাচ্ছে। যার ফলে এটা আমাদের হোমোজেনাস আর থাকছে না। এখন আমাদের আসলে আমরা এতক্ষণ পর্যন্ত শিখেছি হোমোজেনাসটা সলভ করার। তাহলে আমাদের আমি যেহেতু এর আগেও বলেছি যে প্রথমে আমরা একটা আইডিয়াল ফর্ম শিখবো, এরপর এক্সেপশন শিখবো এবং এক্সেপশনটাকে আমরা আইডিয়ালে কনভার্ট করব। তাহলে আমাদের আপাতত কাজ এইটাই। তো এই ফর্মগুলাকে সমাধান করার ক্ষেত্রে ২-৩টা কেস আছে। আপাতত আমরা এখানে ২টা কেস শিখব। এখন ২টা কেসের মধ্যে প্রথম একটা যেটা ফর্ম আসবে যে এই A1 এবং A2 এবং B1 আর B2 এর রেশিওটা ইকুয়াল হবে না। যেমন এই ম্যাথটার ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, যেখানে x এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2, নিচেরটারও x এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2, কিন্তু রাইট সাইডে y এর কোএফিসিয়েন্ট 5 এবং নিচে হচ্ছে y এর কোএফিসিয়েন্ট হচ্ছে 4, যার ফলে হচ্ছে a1 ডিভাইডেড বাই a2 নট ইকুয়ালস টু b1 ডিভাইডেড বাই b2। কিন্তু আমরা যদি কেস 2 এর দিকে লক্ষ্য রাখি, দেখতে পাবো এক্ষেত্রে আমাদের রেশিওটা হচ্ছে সেম হচ্ছে। তাহলে আমরা এই লেফট সাইডের এই ম্যাথটা সলভ করতে যদি যাই, তাহলে আমরা ইতিমধ্যে জেনেছি যে আমাদের আসলে আইডিয়াল ফর্মে চলে যেতে হবে। অর্থাৎ কোনোভাবে আমরা যদি 3 এবং 6 কে মানে +3 এবং -6 কে ইকুয়েশন থেকে বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমাদের যে এতক্ষণ পর্যন্ত আমরা যা শিখেছি ওই পদ্ধতিতে আমরা ম্যাথটা সলভ করতে পারবো। এক্ষেত্রে আমাদের যে ফর্মুলা ফলো করতে হবে সেটা x এবং y টার্মগুলোকে রিপ্লেস করতে হবে। হয়তো সেটা হতে পারে x প্রাইম প্লাস h এবং y প্রাইম প্লাস k দিয়ে। এখন এই রিপ্লেসমেন্টের ফলে আসলে কি হবে, আমরা যদি লক্ষ্য করি যে রিপ্লেস করব যে 2x মাইনাস এবং রিপ্লেসটা করবো আসলে কিভাবে, উপরের যে নিউমারেটর সেইগুলোতে আমরা যদি x এর ভ্যালুগুলোকে রিপ্লেস করি, তাহলে x প্রাইম মাইনাস 2 প্লাস 2h মাইনাস 5y প্রাইম প্লাস মাইনাস 5k প্লাস 3, এবং যদি একটু অর্গানাইজ করে লিখি তাহলে দেখতে এমন হবে 2x প্রাইম মাইনাস 5y প্রাইম প্লাস 2h মাইনাস 5k প্লাস 3, এবং সেই সাথে যে ডিনোমিনেটরের অংশটুকুতে 2x প্রাইম প্লাস 2h প্লাস 4y প্রাইম প্লাস 4k মাইনাস 6, এবং একটু অর্গানাইজড প্লাস 4y প্রাইম প্লাস 2h প্লাস 4k মাইনাস 6। আসলে এই যে টার্মগুলো এক্সপ্রেশনগুলাতে কনস্ট্যান্ট এই টার্মটুকুর যদি ভ্যালুটা 0 হয় এবং এই টার্মটুকুর ভ্যালুটা যদি 0 হয়, তাহলে আলটিমেটলি আমাদের ইকুয়েশনটা কিন্তু হোমোজিনিয়াস হয়ে যাচ্ছে। এবং আমরা যদি একটু কম্পেয়ার করি, আসলে এই দুইটা ইকুয়েশন কিন্তু একই, মানে দুইটা যদি আমরা ইকুয়েশন ধরে সলভ করি মোটামুটি একই, তাহলে আমরা এই ল্যাবোরিয়াস প্রসেসে ভ্যালুটাকে রিপ্লেস না করে আপাতত আমরা ডিরেক্টলি করতে পারি কি, যে এই যে উপরের যে নিউমারেটর এবং ডিনোমিনেটর নিচের ডিনোমিনেটর অংশটুকুতে দুইটা আলাদা ইকুয়েশন ধরে নিয়ে আমরা হচ্ছে
2x প্লাস 4y মাইনাস 6 দুইটা আলাদা ইকুয়েশন ধরে নিয়ে ক্যালকুলেটারে যদি সলভ করি, এখান থেকে আমাদের এক্সের এই দুই অংশটা থেকে আমরা এক্সের ভ্যালু পাবো হচ্ছে 1 এবং ওয়াইয়ের ভ্যালু পাবো 1। অর্থাৎ এই দুইটা ভ্যালুই আসলে হচ্ছে এইচ এর ভ্যালু এবং কে এর ভ্যালু। আসল কনসেপ্টটা হচ্ছে এইখান থেকে এসেছে যে রিপ্লেসমেন্টের পর আমরা যেহেতু এই অংশটুকুকে ভ্যানিশ করতে চাচ্ছি, তাহলে এইচ এবং কে এর কোন ভ্যালুর জন্য এই অংশটুকু ভ্যানিশ হয়ে যাবে এবং ইকুয়েশনটা আলটিমেটলি হোমোজিনিয়াস কনভার্ট হয়ে যাবে, কারণ যে আমরা এই পর্যন্ত হোমোজিনিয়াসে সমাধান করা শিখেছি। তাহলে আমরা এবার যদি ভ্যালুগুলোকে রিপ্লেস করি, তখন কিন্তু আমাদের আর কোনো আমাদের যে কনস্ট্যান্ট টার্ম যে 3 এবং 6 থাকবে না। তাহলে আমাদের রিপ্লেস করার পর দেখতে অনেকটা এমন হবে যে dy প্রাইম প্লাস dx প্রাইম ইকুয়ালস টু 2x প্রাইম মাইনাস 5y প্রাইম এবং 2x প্রাইম 4y প্রাইম। এক্ষেত্রে আমাদের যে কাঙ্ক্ষিত এই হোমোজিনিয়াস ফর্মটা এটা নিয়ে এসে গেছে। এখন হয়তো আমাদের প্রশ্ন আসতে পারে এইচ এবং কে আমরা লিখছি না কেন? আসলে আমরা এইচ এবং কে এর ভ্যালুটা ওইভাবেই ধরে নিয়েছি যাতে ওইগুলো আলটিমেটলি ক্যান্সেল আউট হয়ে যায়, কনস্ট্যান্ট কোনো টার্ম এখানে অবশিষ্ট না থাকে। এখন যেটা আমরা লক্ষ্য করতে পারবো যে ইকুয়েশনটা কিন্তু আমাদের সেপারেবল না। তাহলে আমরা এই পর্যন্ত নন সেপারেবলের ক্ষেত্রে যে প্রসেসগুলো লক্ষ্য করেছি, আমরা কিন্তু ধরে নিয়েছিলাম যে ওয়াই প্রাইম ইকুয়ালস টু ভি এক্স প্রাইম। তাহলে এক্ষেত্রে আমরা যদি ডিফারেন্সিয়েটটা করে ফেলি যে এক্সের সাপেক্ষে, তাহলে dy প্রাইম dx এখানে হচ্ছে আমাদের এখানে সব কিছু এক্স এবং ওয়াই প্রাইমে কনভার্ট হয়ে গেছে, আমাদের এক্স এবং ওয়াই প্রাইমের মাধ্যমেই করতে হবে। তাহলে এবং ভি এবং ডিএক্স প্রাইমকে ডিএক্সের সাপেক্ষে করলে আসবে 1 প্লাস এক্স প্রাইম ইন্টু ডিভি ডিভাইডেড বাই ডিএক্স প্রাইম। এবং এই ভ্যালুগুলোকে যদি আমরা আসলে এখন এখানে রিপ্লেস করে দেই এই যে ইকুয়েশনটাতে, তাহলে আমাদের দেখতে অনেকটা এমন হবে যে ভি প্লাস এক্স প্রাইম ডিভি ডিএক্স প্রাইম ইকুয়ালস টু 2x প্রাইম মাইনাস 5y কে আমরা রিপ্লেস করব, অর্থাৎ ভি এক্স প্রাইম, আর নিচে আসবে 2x প্রাইম প্লাস 4x প্রাইম ভি। তাহলে এক্ষেত্রে আমাদের নিউমারেটর এবং ডিনোমিনেটরে এক্সগুলোকে যদি আমরা ক্যান্সেল আউট করে দেই, তাহলে আমাদের আরেকটু সিম্পল হবে ইকুয়েশনটা দেখতে। তাহলে ভি প্লাস এক্স প্রাইম ডিভি ডিভাইডেড বাই ডিএক্স প্রাইম ইকুয়ালস টু 2 মাইনাস 5v 2 প্লাস 4v। এবার এই ভি টার্মটাকে আমরা রাইট সাইডে নিয়ে যাই, তাহলে আমাদের আসছে এক্স প্রাইম ডিভি ডিএক্স প্রাইম ইকুয়ালস টু 2 মাইনাস 5v মাইনাস 2 মাইনাস 5v মাইনাস হচ্ছে আমাদের 2v মাইনাস 4v স্কোয়ার এবং নিচে আসবে 2 প্লাস 4v। সেই সাথে এক্স প্রাইম ডিভি ডিভাইডেড বাই ডিএক্স প্রাইম ইকুয়ালস টু আমাদের আসবে 2 মাইনাস 7v মাইনাস 4v স্কোয়ার, নিচে আসবে 2 প্লাস 4v। এখন আমাদের যেটা আমরা লক্ষ্য করতে পারি যে এটা আসলে আমাদের সেপারেবল হয়ে গিয়েছে। এবার আমরা সেপারেবলের পার্ট 2 করতে এক্স এবং ভি টার্মগুলোকে আলাদা সেপারেট করে ফেলি। তাহলে আমাদের দেখতে অনেকটা এমন হবে যে উপরে আসবে আমাদের 2 প্লাস 4v, নিচে আসবে মাইনাস 4v স্কোয়ার মাইনাস 7v প্লাস 2 ডিভি ইকুয়ালস টু আমাদের dx প্রাইম ডিভাইডেড বাই 1 বাই এক্স প্রাইম। এখন আমাদের ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেট করার আগে যেটা ঝামেলা হলো যে এটার ফর্মটা একটু কমপ্লেক্স হিসেবে আছে। আমাদের এই নিউমারেটরে অংশটুকুতে কিছু ম্যানিপুলেশনের প্রয়োজন হবে যাতে আমরা খুব সহজেই ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো ব্যবহার করে অঙ্কগুলো সমাধান করতে পারি। এক্ষেত্রে আরেকটা সম্ভাবনা আছে যে খুব সম্ভবত আমি প্রশ্নটা ভুলে তুলতে পারি, যার ফলে হয়তো এই কমপ্লেক্স আসছে। যাই হোক, আমরা সমাধান করতে থাকি। যদি আমরা যে নিউমারেটরটা আমরা যদি ডিনোমিনেটরের দিকে লক্ষ্য করি, তাহলে অনেকটা ম্যানিপুলেশনটা হবে এমন যে
4v প্লাস 7/2, এবং আগের থেকে যেহেতু 2 ছিল তাহলে আমাদের শুধু অবশিষ্ট থাকবে হচ্ছে 3/2 4v স্কোয়ার প্লাস 7v মাইনাস 2 ইকুয়ালস টু -1x। লেফট সাইডের নেগেটিভ সাইনটা আমরা রাইট সাইডে নিয়ে গেছি জাস্ট, এবং সেই সাথে 1/2 4v স্কোয়ার প্লাস 7v মাইনাস 2, এবং উপরে আসবে হচ্ছে আমাদের 8v প্লাস 7, আচ্ছা শুধু 7, এবং মাইনাস 3/2 1 ডিভাইডেড বাই 4v স্কোয়ার প্লাস 7v মাইনাস 2 ইকুয়ালস টু -1/x dx প্রাইম প্রাইম। এখন যেটা কথা যে আমাদের এখন এই অংশটুকুকেও একটু পার্শিয়াল ফ্র্যাকশনে ভাগ করে ফেলতে হবে, তাছাড়া আমরা ডিরেক্ট ফর্মুলা ইউজ করতে পারবো না। সেহেতু আমরা এই অংশটুকুকে যদি একটু রাফ করি, সেটাকে বোঝার চেষ্টা করি, তাহলে দেখতে অনেকটা এমন হবে যে 1/v, শুধু আগে এই ডিনোমিনেটর পার্টটুকু নিয়ে চিন্তা করি যে 4v স্কোয়ার প্লাস 7v মাইনাস 2 ইকুয়ালস টু আমরা লিখতে পারি 4v স্কোয়ার প্লাস 8v মাইনাস v মাইনাস 2, এবং ভিটাকে 4vটাকে আমরা কমন নেই, তাহলে v প্লাস 2 মাইনাস 1 v প্লাস 2 ইকুয়ালস, তাহলে আমাদের আসবে এমন v প্লাস 2 4v মাইনাস 1। এখন যে অংশটুকু আমাদের করতে হবে যে, তাহলে আমরা এবার ডিরেক্টলি পার্শিয়াল ফ্র্যাকশনের দিকে আগাই। 1 ডিভাইডেড বাই v প্লাস 2 4v মাইনাস 1 ইকুয়ালস টু, আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন করার পর দেখতে অনেকটা এমন হবে v প্লাস 2 এবং প্লাস b ডিভাইডেড বাই 4v মাইনাস 1। এক্ষেত্রে আমাদের যেটা থাম্ব রুল আমরা অ্যাপ্লাই করতে পারি পার্শিয়াল ফ্র্যাকশনের ক্ষেত্রে, যে যখন আমরা a এর ভ্যালুটা নির্ণয় করব তখন আমরা এই অংশটুকুকে 0 বানাবো, এবং এইটুকের ভ্যালুটা নিয়ে আমরা এর ভ্যালুটা ডিটারমাইন করব। তাহলে দৃশ্যটা কেমন হবে, তখন v এর ভ্যালু হবে -2, এবং v এর ভ্যালু -2 যদি আমরা এখানে রিপ্লেস করি তাহলে আমাদের আসবে হচ্ছে 1 ডিভাইডেড বাই -9, এটা হচ্ছে আমাদের a এর ভ্যালু, এবং b এর ভ্যালু যদি আমরা নির্ণয় করব তখন আমাদের এই 4v মাইনাস 1 টার্মটা আমাদের 0 হতে হবে, তখন b এর ভ্যালু তাহলে আমাদের হতে হবে 1/v, এবং তাহলে b এর মানটা আমার আসবে, যদি ভ্যালুটাকে রিপ্লেস করি 1/4 প্লাস 2 অর্থাৎ 4/9। তাহলে ভ্যালুটাকে রিপ্লেস করার পর আমাদের যদি আমরা মেইন ইকুয়েশনে এবার ভ্যালুটাকে রিপ্লেস করে দেই, তাহলে আমরা দেখতে পাবো যে 1/2 8v প্লাস 7 ডিভাইডেড বাই 4v স্কোয়ার প্লাস 7v মাইনাস 2, এবং -3 ইন্টু -1/9 v প্লাস 2, এবং প্লাস 4/9 4v মাইনাস 1 ইকুয়ালস টু -1/x dx। এখন আমরা এইটাকে একটু সেপারেট করে দেই। তাহলে এখন যদি আমরা এই বোথ সাইডে ইন্টিগ্রেট করে দেই, আসলে আমি ডিভি লিখতে ভুলে গিয়েছিলাম, ইন্টিগ্রেট যদি করে দেয় তাহলে আমাদের এই টার্মটা তো খুব সহজেই 1/2 ln 4v স্কোয়ার প্লাস 7v মাইনাস 2 চলে আসছে, এবং সেই সাথে এই পার্টটুকুও যদি আমরা খেয়াল করি, এখানে কি আমাদের শুরুতেই মাইনাস ছিল? হ্যাঁ, আমাদের শুরু থেকেই মাইনাস ছিল, তাহলে আমাদের দেখতে পাবো যে আমাদের আসবে প্লাস 1/6 ln v প্লাস 2, আর এই অংশটুকু আসবে মাইনাস 18। আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে আমাদের আসবে হচ্ছে প্রথমত একটা 1/4 ln
4v মাইনাস 1, সেই সাথে হচ্ছে আমাদের 4 মাল্টিপ্লিকেশন, মানে বিষয়টা আমাদের 3/2 ইন্টু 4/9, অর্থাৎ 4 কেটে যাবে আমাদের 3 এবং 9 কেটে যায় 3 আসবে। এটা আলটিমেটলি এইখানেও -1/6ই আসবে, অর্থাৎ -1/6 ln 4b মাইনাস 1, এবং রাইট সাইডে যেটা আসবে -ln x প্লাস ln c। সো আমরা যেহেতু এখানে প্রতিটা ক্ষেত্রেই অলমোস্ট আমাদের বলতে গেলে ln এসেছে, সেহেতু আমাদের কনস্ট্যান্টের অংশটুকু আমরা ডিরেক্ট c না নিয়ে ln c নিয়েছি। আসলে আমার মনে হয় এই ম্যাথটাতে করতে নিয়ে কোনো হয়তো বা এই কোয়েশ্চেন তুলতে নিয়ে কোথাও ভুল হয়েছিল, যার ফলে আমাদের এই অ্যান্সারটা এমন বিদঘুটে আসছে। যাই হোক, আমরা মোটামুটি অ্যান্সার পেয়েছি। এখন কেউ যদি ইচ্ছা করলে 6 দ্বারা গুণ করে হাফ টাফ না রাখতে চায়, সে সেটাও করতে পারবে। কিন্তু যেটা আমাদের এখন করতেই হবে সেটা হচ্ছে প্রথমে ভি এর ভ্যালুকে রিপ্লেস করতে হবে, এবং ভি এর ভ্যালুটাকে রিপ্লেস করার পর আমাদের যে এই এক্স প্রাইম এবং ওয়াই প্রাইমের যে ভ্যালুগুলো আসবে সেইগুলোকে রিপ্লেস করে ফেলতে হবে। যেমন 1/2 ln 4, এখানে যদি প্রথমেই আমরা বি এর ভ্যালুটাকে রিপ্লেস করি তাহলে আমাদের আসবে ওয়াই প্রাইম ডিভাইডেড বাই এক্স প্রাইম স্কোয়ার প্লাস 7y প্রাইম ডিভাইডেড বাই এক্স প্রাইম মাইনাস 2 প্লাস 1/6 ln y prime x prime plus 2 minus 1/6 4y prime divided by x prime minus 1, এখানে তো প্রাইম ছিলই, equals to ln x prime প্লাস ln c। এবার এক্স এবং ওয়াই প্রাইমগুলোকেও রিপ্লেস করে ফেলতে হবে, কারণ আমরা শুরুতেই ধরে নিয়েছিলাম যে এক্স প্রাইম এবং ওয়াই প্রাইমের ভ্যালুটা কী ছিল। আমরা এক্স প্রাইমের ভ্যালুটা ছিল এক্স প্রাইম ইকুয়ালস টু এক্স মাইনাস এইচ এবং কে এর ভ্যালুটা আমরা এর আগে 1 নির্ণয় করেছিলাম, সেহেতু আমাদের এখানে শুধু সেটা বসে দিলে হবে 1/2 ln 4y minus 1 x minus 1 square plus 7y minus 1 x minus 1 minus 2 plus 1/6 ln y minus 1 x minus 1 plus 2 minus 1/6 4y minus 1 x minus 1 minus 1। আশা করি এই ম্যাথের মাধ্যমে আমরা বেশ কিছু বিষয় কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, এবং যাই হোক, এই ম্যাথটা হয়তো কখনোই আসবে না, জাস্ট আমরা করে ফেলেছিলাম দেখে তাই কমপ্লিট করা। কিন্তু আশা করি যে এটার যে বেসিক যে কনসেপ্টটা ওইটা আমরা ক্লিয়ার করতে পেরেছি। এবার যদি আমরা একটু কেস 2 এর দিকে লক্ষ্য করি, কেস 2 এর মধ্যে আমরা যেটা খেয়াল করতে পারবো যে এখানের যে ইকুয়েশনে সেম এটাও নন হোমোজেনিয়াস অবস্থাতেই আছে, কিন্তু এর যে নিউমেরেটরে এবং ডিনোমিনেটরে যে ভেরিয়েবলগুলোর কোফিশিয়েন্ট আছে তার মধ্যে থেকে এই রিলেশনটা, বা সেমভাবে উল্টাভাবে বলা যায় যে এই রিলেশনটা আমরা লক্ষ্য করতে পারি। তো এই রিলেশনটার ক্ষেত্রে আমাদের যেটা খেয়াল করব যে তাহলে আমরা কিভাবে আগাতে পারি। প্রথমে আমাদের কাজটা হবে যে এক্স মাইনাস 3y ইকুয়ালস টু ওমেগা ধরে নেওয়া, বা যে কোনো যে অন্য কোনো ভ্যারিয়েবল আমরা ধরে নিতে পারি, এ বি সি ডি যাই কিছু ইচ্ছা। তাহলে একে আমরা যেহেতু আমরা এই অংশটাকে রিপ্লেস করতে হবে, তাহলে এই ইকুয়েশনটাকে আমরা ডিএক্স এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে আমাদের আসবে 1 মাইনাস 3 ডিওয়াই divided by dx equals to d omega divided by dx, এবং এর ভ্যালুগুলোকে যদি নির্ণয় করতে যাই 1 মাইনাস ডি ওমেগা dx 3 dy by dx, সো আলটিমেটলি আমাদের dy by dx এর ভ্যালুটা আসছে 1/3 1 মাইনাস ডি ওমেগা বাই dx, এটা আমাদের ভ্যালু। তাহলে আমরা যদি এখন রিপ্লেস করে দেই তাহলে আমাদের আসবে অনেকটা এমন 1/3 1 মাইনাস ডি ওমেগা বাই ডিএক্স ইকুয়ালস টু 2 ওমেগা প্লাস 3, এবং নিচে আসবে আমাদের ওমেগা মাইনাস 1। সো আমরা যদি খেয়াল করি 1/3, হ্যাঁ 1/3, সরি 3টা আমরা যদি রাইট সাইডে
মাল্টিপ্লিকেশনে পাঠিয়ে দেই 1 মাইনাস ডি ওমেগা বাই dx ইকুয়ালস টু করে আসবে আমাদের 6 ওমেগা প্লাস 9 ওমেগা মাইনাস 1, আর এক্ষেত্রে আসবে 1 মাইনাস 6 ওমেগা প্লাস 9 ডিভাইডেড বাই ওমেগা মাইনাস 1 ইকুয়ালস টু ডি ওমেগা বাই dx, এবং সেই সাথে সাবট্রাকশন কমপ্লিট করার পর আমাদের ওমেগা মাইনাস 1 উপরে আসবে আমাদের মাইনাস 5 ওমেগা মাইনাস 10 এবং রাইট সাইডে আমাদের ডি ওমেগা বাই ডিএক্স। সো আলটিমেটলি কিন্তু আমাদের এই অংশটুকু সেপারেবল হয়ে আছে, সেহেতু আমাদের এটার একটু যে ঝামেলাটা সেটা কম। সো আমরা এখান থেকে মাইনাস 5টা কমন নিতে পারি, ওমেগা প্লাস 2 আর নিচে ওমেগা মাইনাস 1। সো এই ওমেগার যে পার্টগুলো, যে টার্মসগুলো রয়েছে, ওটাকে আমরা যদি ইকুয়েশন ইকুয়াল সাইনের রাইট সাইডে পাঠিয়ে দেই তাহলে আমাদের ইকুয়েশনটা সহজ হয়ে যাচ্ছে আশা করি। ওমেগা মাইনাস 1 ডিভাইডেড বাই ওমেগা প্লাস 2 এবং সেই সাথে ডি ওমেগা। সেখানেও কিছু আমাদের ম্যানিপুলেশন করতে হবে, এমন না যে করতে হবে না, যে ওমেগা প্লাস 2 মাইনাস 3 ওমেগা প্লাস 2 ডি ওমেগা এবং সেই সাথে হচ্ছে মাইনাস 5 ডিএক্স। সো ইন্টিগ্রেট করার আগে আরেকটু ভেঙেই নেই, 1 মাইনাস 3 ওমেগা প্লাস 2। সো এবার আমরা ইন্টিগ্রেট করে ফেললেই আমরা পেয়ে যাব যে মাইনাস 5x ইকুয়ালস টু ওমেগা মাইনাস 3 ln ওমেগা প্লাস 2 প্লাস সি। এখন যেটা করতে হবে, আমাদের ওমেগার ভ্যালুটা যদি আমরা বসিয়ে দেই, 5x ওমেগার ভ্যালুটা আমাদের যদি ছিল আমাদের x মাইনাস 3y, সো x মাইনাস 3y এবং মাইনাস 3 ln x মাইনাস 3y প্লাস 2 প্লাস সি। সো এটাই আমাদের অ্যান্সার, যেটা আমাদের সলিউশনটা ছিল। কাঙ্ক্ষিত সলিউশনটা আমরা পেয়ে গেছি। সো আজকে ইতিমধ্যে আমাদের ক্লাসটা বেশ দীর্ঘ হয়ে গিয়েছে। আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের বেশ কিছু কনসেপ্ট একদম বেসিক থেকে বলতে গেলে অর্ডার, যেটা ডিগ্রি, লিনিয়ার, নন লিনিয়ার, হোমোজিনিয়াস, নন হোমোজিনিয়াস, এই যে টার্মসগুলো ওইটার সাথে পরিচিত হয়েছি। এর পরবর্তীতে আমাদের আরও এর বেশ কিছু টপিক বাদ রয়েছে, যেমন নেক্সট ক্লাসে আমরা এক্স্যাক্ট অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং এর নিউমেরিক্যালসগুলো করব। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।